আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আজকে তোমাদের আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে শিশুর বর্ধন ও বিকাশ সম্পর্কে আলোচনা করব। অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় কি? শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে কি? শিশুর ও পারিবারিক সম্পর্কটা কি? বর্ধন ও বিকাশের ধারণা, পাঠ 1, অধ্যায় ষষ্ঠ, শিশুর বর্ধন ও বিকাশ। প্রথম পাঠ 1, বর্ধন ও বিকাশের ধারণা। বর্ধনটা কি আর বিকাশটা কি আমরা একটু জেনে নিই। বিকাশ হলো গুণগত পরিবর্তন যা পারিবারিকভাবে চলতে থাকে। বর্ধনটা কি? আগে বিকাশটা জেনে নিই। বিকাশ হলো গুণগত পরিবর্তন যা ধারাবাহিকভাবে চলতে থাকে। জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ কখনো কি হয় না, থেমে থাকে না। বিকাশ দিন দিন কি বাড়তে থাকে, বিকাশ হতে থাকে। তাহলে বিকাশ কি? বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন যা ধারাবাহিকভাবে চলতে থাকে। জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ কখনো থেমে থাকে না। বর্ধন হলো, বর্ধনটা কি? পরিমাণগত পরিবর্তন। বর্ধন হলো পরিমাণগত পরিবর্তন যা দেহে কোনো একটি অংশের বা সমগ্র দেহে বৃদ্ধি ঘটে, যার ফলে আকার আকৃতির পরিবর্তন হয়। যার ফলে আকার আকৃতির পরিবর্তন হয়, সেটাই হচ্ছে কি? বর্ধন। শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজনের বৃদ্ধি এর হচ্ছে সহজ উদাহরণ। তাহলে বর্ধন হচ্ছে কি? শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজনের বৃদ্ধি, এগুলো হচ্ছে কি বর্ধনের সহজ উদাহরণ। এরপর আসো বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য। বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে? বর্ধন বলতে দৈহিক আকার আয়তনের পরিবর্তনকে বোঝায়। আকার আয়তনের পরিবর্তনকে বোঝায়। বিকাশ বলতে বোঝায় দৈহিক আকার আয়তন সহ পরিবর্তন এবং আচরণে দক্ষতা ও কার্যক্ষমতার পরিবর্তন। তাহলে বর্ধন হলো কি? দেহে আকার আকৃতির বা আকার আয়তনের পরিবর্তনকে বোঝায়। বিকাশ বলতে বোঝায় দৈহিক আকার আয়তন সহ পরিবর্তন এবং আচরণে দক্ষতা কার্যক্ষমতার পরিবর্তন। বর্ধন হলো পরিমাণগত পরিবর্তন, অপরদিকে বিকাশ হলো গুণগত পরিবর্তন। তবে পরিমাণগত পরিবর্তনের সাথে এটি কি সম্পর্কযুক্ত? পরিমাণগত পরিবর্তনের ফলে যে কার্যকারিতা পাওয়া যায় তাই হলো কি বিকাশ। নির্দিষ্ট সময় পর্যন্ত মানব জীবন কিশীল বর্ধনশীল। সাধারণত 25 বছর বয়স পর্যন্ত মানবদেহে কি চলে? বর্ধন চলে। 25 বছর বয়স পর্যন্ত। কত বছর? 25 বছর বয়স পর্যন্ত মানবদেহে কি চলে? বর্ধন চলে। অপরদিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ কি চলমান। বর্ধনটা হয় শুধুমাত্র কি কত বছর বয়স পর্যন্ত? 25 বছর বয়স পর্যন্ত। অপরদিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলমান। এর কোনো নির্দিষ্ট কি নাই, সীমারেখা নেই। বিকাশের গতি জীবনের শুরুতে ঊর্ধ্বমুখী। বিকাশের গতি জীবনের শুরুতে কি ঊর্ধ্বমুখী, মধ্য বয়সে মন্তর আর বৃদ্ধ বয়সে নিম্নমুখী। যেমন কৈশোরে বোঝার ক্ষমতা, যুক্তিপূর্ণ চিন্তার ক্ষমতা বাড়ে। তাহলে বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য কী কী বৈশিষ্ট্য পেয়েছি আমি একটু আবার বলতেছি। বর্ধন বলতে দৈহিক আকার আয়তনের পরিবর্তনকে বোঝায়। বিকাশ হচ্ছে দৈহিক আকার আয়তন সহ পরিবর্তন এবং আচরণ দক্ষতা ও কার্যক্ষমতার পরিবর্তন। বর্ধন হলো পরিমাণগত পরিবর্তন, অপরদিকে বিকাশ হলো গুণগত পরিবর্তন। তবে পরিমাণগত পরিবর্তনের সাথে এটি কি সম্পর্ক যুক্ত? পরিমাণগত পরিবর্তনের ফলে যে কার্যকারিতা পাওয়া যায় তাই হচ্ছে কি বিকাশ। নির্দিষ্ট সময় পর্যন্ত মানব জীবন বর্ধনশীল। নির্দিষ্ট সময় পর্যন্ত কি মানব জীবন
বর্ধনশীল। সাধারণত 25 বছর বয়স পর্যন্ত মানবদেহে বর্ধন চলে। অপরদিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলমান। বিকাশ কি? জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত বিকাশ হতে থাকে। বিকাশের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, নির্দিষ্ট কোনো বয়স নেই। তবে বর্ধনের বয়স রয়েছে কি 25 বছর পর্যন্ত। বিকাশের কোনো বয়স নেই, কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। বিকাশের গতি জীবনের শুরুতে কি ঊর্ধ্বমুখী বেশি, মধ্য বয়সে মন্তর একটু কম, বৃদ্ধ বয়সে কি নিম্নমুখী। যেমন কৈশোরে বোঝার ক্ষমতা, যুক্তিপূর্ণ চিন্তার ক্ষমতা বাড়ে। এরপর বিকাশের ক্ষেত্রগুলো কি কি ক্ষেত্র রয়েছে? শারীরিক বিকাশ, বুদ্ধিবৃত্তীয় বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, ভাষার বিকাশ, আবেগীয় বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ। কি কি? শারীরিক বিকাশ, বুদ্ধিবৃত্তীয় বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, ভাষার বিকাশ, আবেগীয় বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ। কি কি বিকাশ রয়েছে? আমরা 7টা বিকাশ পেয়েছি। বিকাশের ক্ষেত্র হচ্ছে 7টা। একটা হচ্ছে শারীরিক বিকাশ, বুদ্ধিবৃত্তীয় বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, ভাষার বিকাশ, আবেগীয় বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ। শারীরিক বিকাশের মধ্যে কি কি রয়েছে? বিভিন্ন অঙ্গ। আমরা শারীরিক বিকাশে সম্পর্কে একটু জেনে নিই। শারীরিক বিকাশ হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকার ও আকৃতি পরিবর্তন, ওজনের বৃদ্ধি, উচ্চতার বৃদ্ধি, বুক কাঁধ চওড়া হওয়া ইত্যাদি। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি পরিবর্তন, ওজনের বৃদ্ধি, উচ্চতার বৃদ্ধি, বুক কাঁধ চওড়া হওয়া ইত্যাদি। এগুলো হচ্ছে শারীরিকভাবে বিকাশ। বুদ্ধিবৃত্তীয় বিকাশটা কি? কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া, বুঝতে চেষ্টা করা, মনে রাখা, যুক্তি দিয়ে চিন্তা করা, সৃজনী শক্তি, সমস্যার সমাধান করতে পারা ইত্যাদি। কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া, বুঝতে চেষ্টা করা, মনে রাখা, যুক্তি দিয়ে চিন্তা করা, সৃজনী শক্তি, সমস্যার সমাধান করতে পারা ইত্যাদি। সঞ্চালনমূলক বিকাশ। সঞ্চালনমূলক বিকাশ কি কি রয়েছে? জন্মের পর হাত পা নাড়াতে পারা, বসতে পারা, হাঁটতে, দৌড়াতে, ধরতে পারা, লাথি মারা, ভারসাম্য রাখতে পারা ইত্যাদি। সঞ্চালনমূলক বিকাশ কি কি বিকাশ রয়েছে? সঞ্চালনমূলক জন্মের পর হাত পা নাড়াতে পারা, বসতে পারা, হাঁটতে, দৌড়াতে, ধরতে পারা, লাথি মারা, ভারসাম্য রাখতে পারা ইত্যাদি। ভাষার বিকাশটা কি? একটি দুইটি শব্দ বলা, ছোট ছোট বাক্য বলতে পারা, প্রশ্ন করা, প্রশ্নের উত্তর দেওয়া, গুছিয়ে কথা বলা ইত্যাদি। ভাষার বিকাশ কি? একটি দুইটি শব্দ বলা, ছোট ছোট বাক্য বলতে পারা, প্রশ্ন করা, প্রশ্নের উত্তর দেওয়া, গুছিয়ে কথা বলতে পারা ইত্যাদি। আবেগীয় বিকাশ। খুশি হলো হাসা, ব্যথা পেলে, খুশি হলে কি করে? হাসা, ব্যথা পেলে কাঁদা, বিকট শব্দে ভয় পাওয়া, কিছু চেয়ে না পেলে রেগে যাওয়া ইত্যাদি শিশুর আবেগের প্রকাশ। এভাবে ভালো লাগা, খারাপ লাগা, আবেগ সঠিকভাবে প্রকাশ করা এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন, এসবগুলোই আবেগীয় বিকাশ। তাহলে আবেগীয় বিকাশ কি কি পেয়েছি আমরা? খুশি হলে হাসা, ব্যথা পেলে কাঁদা, বিকট শব্দে ভয় পাওয়া, কিছু চেয়ে না পেলে রেগে যাওয়া ইত্যাদি শিশুর আবেগের প্রকাশ। এভাবে ভালো লাগা, খারাপ লাগা, আবেগ সঠিকভাবে প্রকাশ করা এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জনই হচ্ছে কি আবেগীয় বিকাশ। সামাজিক বিকাশ। সামাজিক বিকাশটা কি? জন্মের পর থেকে বয়স অনুযায়ী মা বাবা, ভাই বোন, অন্যদের সাথে মিলতে পারার ক্ষমতা এবং ধীরে ধীরে পরিবার ও সমাজের রীতিনীতি নিয়ম অনুযায়ী খাপ খাইয়ে চলতে পারার ক্ষমতাই হচ্ছে কি সামাজিক বিকাশ। যেমন কি অন্যকে সাহায্য করা, দয়া প্রদর্শনে, সৌন্দর্যবোধ, সহমর্মিতা, বন্ধুত্ব ইত্যাদি। সামাজিক বিকাশ কি? জন্মের পর থেকে বয়স অনুযায়ী মা বাবা, ভাই বোন সহ অন্যদের সাথে মিলতে পারার ক্ষমতা এবং ধীরে ধীরে পরিবার ও সমাজের রীতিনীতি
অনুযায়ী, নিয়ম অনুযায়ী খাপ খাইয়ে চলতে পারার ক্ষমতা হচ্ছে বিকাশ। যেমন অন্যকে সাহায্য করা, দয়া প্রদর্শন করা, সৌন্দর্যবোধ, সহমর্মিতা, বন্ধুত্ব ইত্যাদি। নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ কি? সামাজিক ও ধর্মীয় রীতিনীতির উপর ভিত্তি করে ভালো মন্দ, ন্যায় অন্যায় বোধ গড়ে ওঠা, অন্যায়ের জন্য অনুশোচনা করা, ন্যায় কাজের জন্য তৃপ্তি পাওয়াই নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ হচ্ছে কি? সামাজিক ও ধর্মীয় রীতিনীতির উপর ভিত্তি করে ভালো মন্দ, ন্যায় অন্যায় বোধ করে ওঠা, অন্যায়ের জন্য অনুশোচনা করা, ন্যায় কাজের জন্য তৃপ্তি পাওয়াই হলো কি? নৈতিক বিকাশ। মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের ক্ষতি করা ইত্যাদি হচ্ছে নৈতিক বিরোধী কাজ। মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের ক্ষতি করা ইত্যাদি হচ্ছে কি? নৈতিক বিরোধী কাজ। নৈতিক কাজ কি কি? ভালো মন্দ, ন্যায় অন্যায় বোধ গড়ে ওঠা, অন্যায়ের জন্য অনুশোচনা করা, ন্যায় কাজের জন্য তৃপ্তি পাওয়াই হচ্ছে কি? নৈতিক বিকাশ। মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের ক্ষতি করা ইত্যাদি হচ্ছে নৈতিক বিরোধী। এগুলো হচ্ছে কি? নৈতিক বিরোধী কাজ। শিশুর বিভিন্ন ক্ষেত্রে বিকাশ একে অন্যের সাথে কি? ঘনিষ্ঠ সম্পর্কিত। শিশু যখন বসতে শিখে, হামাগুড়ি দিয়ে চলতে শিখে, হাঁটতে শেখে, তখন সে তার চারপাশের জগতের সাথে কি? পরিচিত হয়। এতে তার বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটে। আবার শিশুটি যখন কোনো কিছু শেখে, তখন বড় সদস্যরা তাকে নানাভাবে কি করে? উৎসাহিত করে এবং কি? আনন্দ দেয়। এই কাজগুলোর মধ্য দিয়ে শিশুর সামাজিক ও আবেগীয় বিকাশ ঘটে। সুতরাং বলা যায় যে সকল প্রকার বিকাশের সম্বন্ধে মানব শিশুর পূর্ণ বিকাশ ঘটে। তাহলে সকল প্রকার বিকাশের সমন্বয়ে মানব শিশুর পূর্ণ বিকাশ ঘটে। তাহলে আমরা বিকাশগুলোর ক্ষেত্রগুলো পেয়েছি। কি কি ক্ষেত্র পেয়েছি? শারীরিক বিকাশ, বুদ্ধিবৃত্তীয় বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, ভাষার বিকাশ, আবেগীয় বিকাশ, সামাজিক বিকাশ আর কি? নৈতিক বিকাশ। 7টা বিকাশ পেয়েছি। এগুলো হচ্ছে বিকাশের ক্ষেত্র। এগুলো হচ্ছে কি? বিকাশের ক্ষেত্র। বিকাশ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলমান। এর কোনো নির্দিষ্ট কি নেই? সীমারেখা নেই, বয়স নেই। জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত বিকাশ চলমান থাকে। আর বর্ধন হচ্ছে কি? 25 বছর বয়স পর্যন্ত মানব দেহে বর্ধন চলে। তাহলে আমরা পার্ট 2-এ চলে যাব। পার্ট 2 হচ্ছে বিকাশের স্তর। বিকাশের স্তরটা কি? বিকাশের বিস্তার। পার্ট 2 বিকাশের স্তর বিস্তার। আমরা সবাই জানি জীবনের কি? সূচনা হয় মাতৃগর্ভ থেকে। 280 দিন বা 40 সপ্তাহ বা 9 মাস গর্ভে থাকার পর শিশুর কি হয়? জন্ম হয়। জন্মের পর শৈশব, কৈশোর, প্রাপ্তবয়স পার হয়ে একজন ব্যক্তি বৃদ্ধ বয়সে উপনীত হয়। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ে একই রকম কি থাকে না? বৈশিষ্ট্য থাকে না। একটি 2 বছরের শিশু এবং একটি 10 বছরের শিশুর বৈশিষ্ট্যের অনেক কি? পার্থক্য দেখা যায়। 2 বছরের শিশু আর 10 বছরের শিশুর মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে কি হয়? অনেক পার্থক্য থাকে। আবার কৈশোর ও প্রাপ্তবয়সের বিকাশ কখনো কি হয় না? একই রকম হয় না। জীবন প্রসারের সম্পূর্ণ সময়কে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। জীবন প্রসারের সম্পূর্ণ সময়কে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। এগুলোই বিকাশের স্তর নামে পরিচিত। এগুলো কি? বিকাশের স্তর নামে পরিচিত। এই স্তরগুলো হচ্ছে কি? পূর্বকাল, নবজাত কাল, অতি শৈশব ও টডলারহুড, আর হচ্ছে মধ্য শৈশব, বয়ঃসন্ধি বা কৈশোরকাল, প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তির শেষকাল, মধ্য বয়স, বার্ধক্য। তাহলে কয়টা পেয়েছি আমরা? 10টা পেয়েছি। জন্মপূর্বকাল, নবজাতকাল, অতি শৈশব ও টডলারহুড, প্রারম্ভিক শৈশব, মধ্য শৈশব, বয়ঃসন্ধি বা কৈশোরকাল, প্রারম্ভিক
বয়োপ্রাপ্তিকাল, বয়োপ্রাপ্তির শেষকাল, মধ্য বয়স, বার্ধক্য। তাহলে জন্মপূর্বকাল এটা সম্পর্কে আমরা জেনে নিই। জীবনের সূচনা থেকে জন্মগ্রহণ পর্যন্ত সময়কাল হচ্ছে কি জন্মপূর্বকাল। জীবনের সূচনা থেকে জন্মগ্রহণ পর্যন্ত সময়কাল সবচেয়ে দ্রুত পরিবর্তনের সময়কাল হচ্ছে কি মাতৃগর্ভের এই সময়কাল। তাহলে সবচেয়ে দ্রুত পরিবর্তনের সময়কাল হচ্ছে কি কোনটি? মাতৃগর্ভের এই সময়কাল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি এককোষী জীব একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি এককোষী জীব একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে কি হয়? পরিণত হয়। জন্মগ্রহণের পর মাতৃগর্ভের বাইরে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য ভ্রূণ শিশুর মধ্যে বিশাল কি হয়? পরিবর্তন ঘটে। তাহলে জন্মগ্রহণের পর মাতৃগর্ভের বাইরে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য ভ্রূণ শিশুর মধ্যে বিশাল কি হয়? পরিবর্তন ঘটে। নবজাতকাল কি? জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ সময়কাল হচ্ছে কি নবজাত কাল। এই সময়ে নবজাতককে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়। শ্বাস প্রশ্বাস, খাদ্য গ্রহণ ও শরীরের বর্জ্য নিষ্কাশনে তার গ্রন্থি কি হয়? সক্রিয় হয়। শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে, খাদ্য গ্রহণের ক্ষেত্রে, শরীরের বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে শরীরের কি হয়? গ্রন্থি, যে গ্রন্থিগুলো আছে গ্রন্থিগুলো কি হয়? সক্রিয় হয়। মাতৃগর্ভে গরম পরিবেশ কত তাপমাত্রা? 100 ডিগ্রি ফারেনহাইট থেকে কম তাপমাত্রার পরিবেশের সাথে তাকে সঙ্গতি বিধান করতে হয়। তাহলে মাতৃগর্ভে গরম পরিবেশ থেকে কম তাপমাত্রায় পরিবেশের সাথে তাকে কি হতে হয়? সঙ্গতি বিধান করতে হয়। সুস্থ নবজাতক জন্মের সময় চিৎকার করে কাঁদে। তারা 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টায় কি ঘুমিয়ে কাটায়। তাহলে শিশু কি কয় ঘন্টা দিনে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ঘুমিয়ে কাটায়? 20 ঘন্টায়। তার যে কোনো অসুবিধা প্রকাশের একমাত্র মাধ্যম হলো কি কান্না। তাহলে শিশুর অসুবিধার প্রকাশের একমাত্র মাধ্যম হলো কি কান্না। আমাদের দেশের প্রেক্ষাপটে নবজাতকের স্বাভাবিক ওজন 2.5 কেজি থেকে 3 কেজি। তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে নবজাতকের স্বাভাবিক ওজন কত কেজি? 2.5 কেজি থেকে 3 কেজি। আমাদের দেশের প্রেক্ষাপটে নবজাতকের স্বাভাবিক ওজন 2.5 কেজি থেকে 3 কেজি। তাহলে এটা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন। আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কি আমাদের দেশের প্রেক্ষাপটে নবজাতকের ওজন কত কেজি? 2.5 কেজি থেকে 2.5 কেজি থেকে 3 কেজি। এরপর 3 নম্বরে অতি শৈশব ও টডলারহুড। অতি শৈশব কি ও টডলারহুড 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত সময়কাল হচ্ছে কি অতি শৈশব ও টডলারহুড। কিছুদিন পূর্বেও যে শিশুটি বড় অসহায় ছিল সে আবার কি এখন আবার কি করতে পারে? বসতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে। এই বয়সের মধ্যে তার অন্যের সাথে কি অঙ্গতা তৈরি হয়। প্রথম বছর অতি শিশু, দ্বিতীয় বছর টডলারহুড। তাহলে দ্বিতীয় বছর হলো কি টডলার। শিশুর এই 2 বছরের বয়সের মধ্যে আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ শুরু হয়, যা তাদের কি স্বাধীনভাবে চলতে সাহায্য করে। তাহলে অতি শৈশব ও টডলারহুডটা কি 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত সময়কালকে কি বলা হয়? অতি শৈশব। কিছুদিন পূর্ব যে শিশুটি কি হয় বড় অসহায় ছিল এখন কি করতে পারে? 2 বছর বসতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে। এই বয়সের মধ্যে তার অন্যদের সাথে কি অন্তরঙ্গতা আস্তে আস্তে তৈরি হয়। প্রথম বছরকে অতি শিশু বলা হয়, দ্বিতীয় বছরকে কি বলা হয়? টডলার। শিশুর 2 বছর বয়সের মধ্যে আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ শুরু হয়, যা স্বাধীনভাবে চলতে কি করে? সহায়তা করে। প্রারম্ভিক শৈশব আর্লি চাইল্ডহুড। প্রারম্ভিক শিশু আর্লি শৈশব আর্লি চাইল্ডহুড। এটা কি 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত সময়কালকে কি বলা হয়? প্রারম্ভিক শৈশব। এই সময়ে শিশু লম্বা ও ক্ষীণকায় হয়। হাঁটা, দৌড়ানো, আরোহণ করা, ধরা ইত্যাদি আরও বেশি দক্ষতা অর্জন করে। তারা অনেক বেশি নিজের কাজগুলো করতে পারে।
যেমন নিজে খাওয়া, নিজে নিজে পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ইত্যাদি। তারা পরিবারের সদস্যদের অনুকরণ করে খেলে। তারা সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে। এই বয়সে তারা কি হয়? কৌতূহলী হয়, অনেকটি আবার প্রশ্নও করে। তাহলে প্রারম্ভিক শৈশবটা কি? সময়কাল হচ্ছে আর্লি চাইল্ডহুড, 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুকে বলা হয় কি প্রারম্ভিক সময়কালকে কি বলা হয়? প্রারম্ভিক শৈশব বা আর্লি চাইল্ডহুড। 2 থেকে 6 বছর বয়সে শিশুরা কি হয়? আস্তে আস্তে লম্বা ও ক্ষীণকায় হয়, হাঁটতে পারে, দৌড়াতে পারে, আরোহণ করতে পারে, ধরতে পারে, আরও বেশি কি হয়? দক্ষতা অর্জন করে। তারা অনেক বেশি কি নিজের কাজগুলো করতে পারে, যেমন নিজে খাওয়া, নিজে নিজে পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ইত্যাদি। তারা পরিবারের সদস্যদের অনুকরণ করে খেলে। তারা কি করে? পরিবারে অনেকগুলো সদস্য থেকে, ওই সদস্যগুলোর থেকে তারা কি করে? অনুকরণ করে আস্তে আস্তে খেলতে শেখে। তারা সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে। এই বয়সে তারা কৌতূহলী হয়, অনেক কি করে? আবার প্রশ্নও করে। মধ্য শৈশব, মিডল চাইল্ডহুড। মধ্য শৈশব 5 নম্বরে আসে মধ্য শৈশব, মিডল চাইল্ডহুড। 6 থেকে 11 বছর। এই বয়সে ছেলেমেয়েরা তাদের পরিবেশ সম্পর্কে অনেক কিছু কি জানে এবং নতুন নতুন দায়িত্ব পালনে দক্ষ হয়। খেলাধুলায় দক্ষ হয়, নিয়ম সমৃদ্ধ খেলায় যেমন কল্লাচুট, বৌচি, ফুটবল, ক্রিকেট ইত্যাদি অংশ নেয়। তারা যুক্তিপূর্ণ চিন্তা, ভাষার দক্ষতা অর্জন করে এবং ভালো মন্দ, ন্যায় অন্যায় সম্পর্কে তাদের ধারণা আরও কি হয়? স্পষ্ট হয়। তারা বন্ধুত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা রাখে। তাহলে মধ্য শৈশবটা কি? মিডল শৈশব, মিডল চাইল্ডহুড। মধ্য শৈশব, মিডল চাইল্ডহুড। এটা সময়কাল কি? 6 থেকে 11 বছর। 6 থেকে 11 বছর বয়স সময়কালকে কি বলা হয়? শিশুর মধ্য শৈশব। এই বয়সে ছেলেমেয়েরা তাদের পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানে এবং নতুন নতুন দায়িত্ব পালনে দক্ষ হয়। খেলাধুলায় দক্ষ হয়, নিয়ম সমৃদ্ধ খেলায় যেমন কি কল্লাচোট, বৌচি, ফুটবল, ক্রিকেট ইত্যাদি অংশ নেয়। তারা যুক্তিপূর্ণ চিন্তা, ভাষার দক্ষতা অর্জন করে এবং ভালো মন্দ, ন্যায় অন্যায় সম্পর্কে তাদের ধারণা আরও কি হয়? স্পষ্ট হয়। তারা বন্ধুত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে। বয়ঃসন্ধি বা কৈশোরকাল। 11 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত এই সময়কে শিশু থেকে প্রাপ্তবয়সে যাওয়ার কি কাল? সময়কাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর বয়স, এই সময়টাকে কি বলা হয়? কৈশোরকাল। তাহলে বিশ্ব সংস্থার মতে কত বছর বয়সকে কি বলা হয়? কৈশোরকাল। 10 থেকে 19 বছর বয়সের সময়কালকে। বয়ঃসন্ধিক্ষণে প্রাপ্তবয়স্কের মতো দেহের আকার আকৃতি, যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়। তাহলে বয়ঃসন্ধিকালে কি কি অর্জন হয়? প্রাপ্তবয়স্কের মতো দেহের আকার আকৃতি, যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়। যৌন ক্ষমতার পূর্ণ বিকাশে তারা কি হয়? প্রজনন ক্ষমতা অর্জন করে। বিমূর্ত বিষয় চিন্তা করতে পারে, অর্থাৎ যে বিষয় চোখে দেখা যায় না, যেমন কি সততা, স্নেহ, ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো বুঝতে পারে। কে কোন পেশায় যাবে তা সে অনুযায়ী পড়াশোনা করে। 11 থেকে 18 বছর এই সময়কে শিশুর সময়কে কি বলা হয়? প্রাপ্তবয়স, শিশু থেকে প্রাপ্তবয়সে যাওয়ার সময়কাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কত বছর বয়সকে কৈশোরকাল বলা হয়? 10 থেকে 19 বছর বয়সকে। বয়ঃসন্ধিক্ষণে প্রাপ্তবয়স্কের মতো দেহের আকার আকৃতি ও যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়। বিমূর্ত বিষয় চিন্তা করতে পারে। বিমূর্ত বিষয় কী কী? যেমন এগুলো বিমূর্ত বিষয়গুলো চোখে দেখা যায় না, যেমন কি সততা, স্নেহ, ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো বুঝতে পারা। কে কোন পেশায় যাবে সেই অনুযায়ী পড়াশোনা করে। এরপর 7 নম্বরে আসো প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তি কাল, আর্লি অ্যাডাল্টহুড। 18 থেকে 25 বছর বয়সকে প্রারম্ভিক আর্লি অ্যাডাল্টহুড বলা হয়। পেশা ও সঙ্গী নির্বাচনের প্রস্তুতি এই সময়ে অন্যতম কাজ। তাহলে পেশা ও সঙ্গী নির্বাচনের প্রস্তুতি এই সময়কাল হচ্ছে কি 18 থেকে 25 বছর বয়স।
বয়স। এই বয়সে বিয়ে ও পরিবার গঠনের আগ্রহ তৈরি হয়। অনেকেই পেশা সম্পর্কে স্থির সিদ্ধান্ত আসে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণী উত্তরণের পর বাস্তবমুখী পেশা নির্বাচনের পথ কি হয়? স্থির হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণী উত্তরণের পর বাস্তবমুখী কি হয়? পেশা নির্বাচনের পথ স্থির হয়। খেলাধুলায় অংশগ্রহণের চেয়ে এই বয়সে দর্শকদের ভূমিকা পালনে তারা আগ্রহী হয়। তারা সরকার, রাজনীতি, বিশ্ব পরিস্থিতি ইত্যাদি নিয়ে বন্ধুদের সাথে চিন্তার আদান প্রদান করে। বয়ঃপ্রাপ্তি শেষকাল, লেট অ্যাডাল্টহুড। 25 থেকে 40 বছর বয়সকে কী বলা হয়? লেট অ্যাডাল্টহুড। বয়ঃপ্রাপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মা বাবা হিসাবে পরিবারের দায়িত্ব বহন। এই সময়ে বিয়ের পর দুটি ভিন্ন পরিবেশ থেকে আসা দুজন মধ্যে খাপ খাওয়ানো শিখতে হয়। সন্তান লালন পালন একটি নতুন কাজ, যা তাদের অবশ্যই কী করতে হয়? পালন করতে হয়। স্বামী স্ত্রী সুন্দর সমঝোতার গৃহ পরিচালনায় সফলতা আসে। চাকরি, বিয়ে, সন্তান সব কিছু নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে তারা এসবের বাইরে অন্য কোনো বিষয়ে মনোযোগী হওয়ার অবকাশ পায় না। মধ্যবয়স, মিডল এজ, 40 থেকে 65 বছর। কাজ থেকে অবসর গ্রহণের সময় পর্যন্ত এই বয়সের ব্যক্তি। এটা প্রাপ্তবয়স থেকে বার্ধক্যের অবতীর্ণ হওয়ার মধ্যবর্তী সময়। কর্মক্ষেত্রে সফলতা বা নেতৃত্বদান এই বয়সে হয়ে থাকে। মধ্যবয়সে প্রধান শারীরিক লক্ষণগুলো যেমন ওজন বৃদ্ধি, চুল পাকা, কুঁচকানো ত্বক, হাত পায়ে জোড়ায় ব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা ইত্যাদি। তাহলে মধ্যবয়সে কী কী সমস্যা হয়? মিডল এজ, ওজন বৃদ্ধি হয়, চুল পাকতে শুরু করে, কুঁচকানো ত্বক হয়, হাত পায়ের জোড়ায় ব্যথা থাকে, দৃষ্টিশক্তিরও সমস্যা দেখা দেয়। তাহলে মধ্যবয়স এটা কি? মিডল এজ। 40 থেকে 65 বছর বয়সকে কি বলা হয়? মিডল এজ বা মধ্য বয়স। কাজ থেকে অবসর গ্রহণের সময় পর্যন্ত এই বয়সে ব্যক্তি। কাজ থেকে অবসর গ্রহণের সময় পর্যন্ত এই বয়সের ব্যক্তি। এটা প্রাপ্তবয়স থেকে বার্ধক্য অবতীর্ণ হওয়ার মধ্যবর্তী সময়। তাহলে মধ্যবয়সটা কি? 40 থেকে 65 বছর বয়স হচ্ছে কি? প্রাপ্তবয়স থেকে বার্ধক্য অবতীর্ণ হওয়ার মধ্যবর্তী সময়। কর্মক্ষেত্রে সফলতা বা নেতৃত্বদান এই বয়সে হয়ে থাকে। মধ্যবয়সের প্রধান শারীরিক লক্ষণগুলো যেমন কি? ওজন বৃদ্ধি, চুল পাকা, কুঁচকানো ত্বক, হাত পায়ে জোড়ায় ব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা। বার্ধক্য, ওল্ড এজ, 65 থেকে মৃত্যু পর্যন্ত এটি হচ্ছে কি? বিকাশের সর্বশেষ স্তর। 65 থেকে মৃত্যু পর্যন্ত এটি হচ্ছে মানব বিকাশের সর্বশেষ স্তর। বার্ধক্য ক্ষয়ের সূচনা করে। এই সময়ে বয়স, শারীরিক মানসিক অবস্থার ধারাবাহিক অবনতি দেখা যায়। তাদের কাজ করার শক্তি হ্রাস পায়। বৃদ্ধরা তাদের নিজেদেরকে অপ্রয়োজনীয় মনে করে। তারা খুব কম গঠনমূলক কাজ করতে পারে। তাদের ধর্মীয় আগ্রহ বাড়ে। যদি বার্ধক্যে হতাশা, জীবন সম্পর্কে বিরক্তি, মৃত্যু ভয় মোকাবেলা করা যায়, তবে এই সময়টিতে পরিতৃপ্তির অনুভূতি আসে। তাহলে বার্ধক্যটা কি? ওল্ড এজ। বার্ধক্য হচ্ছে ওল্ড এজ। 65 থেকে মৃত্যু পর্যন্ত এটি মানব বিকাশের সর্বশেষ কি? স্তর। বার্ধক্য ক্ষয়ের সূচনা করে। এই সময়ে শারীরিক মানসিক অবস্থার ধারাবাহিক অবনতি দেখা যায়। তাদের কাজ করার শক্তি হ্রাস হয়। বৃদ্ধরা তাদের নিজেদেরকে অপ্রয়োজনীয় মনে করে। তারা খুব কম সময় গঠনমূলক কাজ করতে পারে। তাদের ধর্মীয় আগ্রহ কি? বাড়ে। যদি বার্ধক্যে হতাশ, জীবন সম্পর্কে বিরক্তি না থাকে, মৃত্যু ভয় মোকাবেলা করা যায়, তবে এই সময়টিতে কি করা যায়? পরিতৃপ্তির অনুভূতি আসে। তাহলে বিকাশের স্তর আমরা কয়টা পেয়েছি? 10টা। বিকাশের স্তর কয়টা পেয়েছি? বা বিস্তার কয়টা পেয়েছি? 10টা।
জীবনের সূচনা হয় কোথা থেকে? মাতৃগর্ভ থেকে। 280 দিন বা 40 সপ্তাহ বা 9 মাস গর্ভে থাকার পর শিশুর কি হয়? জন্ম হয়। জন্মের পর শৈশব, কৈশোর, প্রাপ্তবয়স পার হয়ে একজন ব্যক্তি বৃদ্ধ বয়সে উপনীত হয়। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ে কি হয় না? একই রকম বৈশিষ্ট্য থাকে না। তাদের বয়সের তারতম্যের কারণে বিভিন্ন রকম বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে বিকাশের স্তরগুলো হলো কি কি? জন্ম পূর্বকাল, নবজাতকাল, অতি শৈশব ও টটলারহুড, প্রারম্ভিক শৈশব, মধ্য শৈশব, বয়ঃসন্ধি বা কৈশোরকাল, প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিকাল, বয়ঃপ্রাপ্তির শেষকাল, মধ্যবয়স, বার্ধক্য। তাহলে আমরা 10টা কি পেয়েছি? স্তর পেয়েছি। এই 10টা স্তরে মানুষের কি মানুষের বিভিন্ন বয়সে বিভিন্ন রকম বৈশিষ্ট্য প্রকাশ পায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম বৈশিষ্ট্য থাকে না মানুষের। শুরু থেকে শেষ পর্যন্ত বৈশিষ্ট্য কি একই থাকে না, বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে আজকে আমরা কি কি পড়েছি? বর্ধন ও বিকাশের ধারণা, পার্ট 1। বর্ধন ও বিকাশের ধারণা পড়েছি। বিকাশ কি? বর্ধন কি? বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য পড়েছি। বিকাশের ক্ষেত্রগুলো পেরেছি। কী কী ক্ষেত্র রয়েছে আমি আবার একটু বলছি। শারীরিক বিকাশ, বুদ্ধিবৃত্তীয় বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, ভাষার বিকাশ, আবেগীয় বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ। তাহলে কয়টা ক্ষেত্র পেয়েছি? 7টা ক্ষেত্র পেয়েছি। এরপর বিকাশের স্তর বা বিস্তার। স্তর কয়টি? 10টি। জন্মপূর্বকাল, নবজাতকাল, অতি শৈশব ও টটলারহুড, প্রারম্ভিক শৈশব, মধ্য শৈশব, বয়ঃসন্ধি বা কৈশোরকাল, প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিকাল, বয়ঃপ্রাপ্তির শেষকাল, মধ্যবয়স, বার্ধক্য। এগুলো হচ্ছে বিকাশের স্তর। বিভিন্ন স্তরে মানুষের বিভিন্ন বয়সে বিভিন্ন রকম কি হয়? বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে আজকে আমরা কি কি পড়েছি? ষষ্ঠ অধ্যায়ে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে শিশুর বর্ধন ও বিকাশের পার্ট 1, পার্ট 2 পড়েছি। বর্ধন ও বিকাশের ধারণা, বিকাশের স্তর, এই 2টা পার্ট পড়েছি। আগামী ক্লাসে নেক্সট পার্ট করুন, পার্ট 3 থেকে 5 পর্যন্ত পড়াবো। আজকে এতটুকুই। আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।